13ই ডিসেম্বর ব্ল্যাক ডে। ফুটবলের শহর মক্কার জন্য কালো দিন, কারণ ফুটবলের শহর মক্কায় সেদিন লিওনেল মেসি এসেছিলেন। মানুষ ভিড় করেছিলেন লিওনেল মেসিকে দেখবেন, কিন্তু ভিড় করে থাকাই সার হলো। অনেকে আগের দিন থেকে এসে অপেক্ষা করেছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে মেসিকে দেখবেন, কিন্তু দেখতে পেলেন না। তার বদলে কি হলো দেখুন। একেবারে ভিড়ে সবাই ঠেসে রেখেছিলেন সেই মেসির ইভেন্টের বিশৃঙ্খলা। এবার তদন্ত, নতুন করে তদন্তের ইঙ্গিত ক্রীড়ামন্ত্রীর। বিপুল টাকায় টিকিট কিনেও বঞ্চিত হয়েছিলেন দর্শকরা। মাঠে এত বেশি ভিড় যার জন্য মেসি দর্শন থেকে তারা বঞ্চিত হয়েছিলেন। ক্ষোভে যুব ভারতীতে ব্যাপক ভাঙচুর হয়। বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ফুটবল তারকার ইভেন্টের বিশৃঙ্খলায় ফের তদন্তের সম্ভাবনা। টিকিটের দাম ফেরানো হবে, এটা একটা সিদ্ধান্তের বিষয় আছে, সেটা আমরা বোর্ড মিটিং করব, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত এটা আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো হবে। নিশ্চিতভাবে মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোন ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে, যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে। রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূলকে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী এই মেসি বিশৃঙ্খলা নিয়েই। टीएमसी के नेताओं ने, मंत्रियों ने फुटबॉल को भी सिंडिकेट के हवाले कर दिया। कितनी शर्मनाक तस्वीरें पूरी दुनिया ने कोलकाता से ये टीएमसी वालों के कारनामे देखे थे। ये महाजंगल राज की ही निशानी है। जब आरजी कर मेडिकल कॉलेज में एक डॉक्टर बेटी के साथ अन्याय किया गया, मोहन बागान और ईस्ट बंगाल भी बेटियों के खिलाफ हुई निर्ममता के खिलाफ कंधे से कंधा मिलाकर खड़े हो गए थे। দায়িত্ব নিয়েই প্রাণী সম্পদ ভবনে বৈঠকে মন্ত্রী দিলীপ ঘোষ। দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সব জায়গায় ক্রাইসিস। পঞ্চায়েত সেকশন আমি গিয়ে দেখলাম একজন লোক 4টে পঞ্চায়েতে কাজ করছে, 4 জনের কাজ। তো যেরকম হবে সেই গতিতে চলছে। এগুলোর প্রসেসও শুরু হয়ে গেছে। আমাদের সব ফান্ড থেকে আরম্ভ করে চাকরি ইন্টারভিউ সব ইমিডিয়েট শুরু হয়ে যাবে। যা যা প্রয়োজন আছে বসে ডিপার্টমেন্টে সমস্যা কি আছে, তার রাস্তা কি আছে, আর এগ্রিকালচার মার্কেটিং সেখানে এই ধরনের প্রবলেম আছে, সেগুলো আমি শুনছি। এরপরে ক্যাবিনেট মিটিং এ বিষয়গুলো রাখবো, তারপরে দেশের সমাধানের চেষ্টা হবে। অন্যদিকে বণিক সভার একটি অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সেখানে তিনি ঘোষণা করলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ এই টালিগঞ্জের এই ইন্ডাস্ট্রির উপর নিয়ন্ত্রণ বন্ধ হবে। বহিরাগতরা আর টলিউড নিয়ন্ত্রণ করবে না। কে কি ছবি করবে, কার ছবি রিলিজ হবে লন্ডনে প্রথম, সেটা অন্য কেউ ঠিক করে দেবে। শিল্পের মর্যাদা শিল্পীরা দেবে। ক্লাব দখল হয়ে গেছে। টলিউডটা আমি সভাপতির চেয়ারে থাকবো নিঃসন্দেহে। ওখানে কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি করা হয়েছে সেটা থাকবে না। আপনি তপন সিংহের ছবি করবার জন্য পারমিশন নিতে হয়। লন্ডনে পুরো স্টেট নিয়ে বসে থেকে তাদের বসিয়ে রাখবেন 7 দিন ধরে। 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা সর্বস্ব বিক্রি করে একটা ছবি করতে এসেছে, তার উপর আগ্রাসন চাপিয়ে দেবে। সম্পূর্ণভাবে এটা টোটালিটারিয়ানিজম চলেছিল, ওটাকেও শেষ হবে। আর আপনারাও যারা বিজনেস করতে যাবেন সেখানেও যারা কোনো বাধাপ্রাপ্ত না হয়, যাকে সরাসরি পুলিশকে দায়ী করবে, যে টাকা চাইবে। ওইদিকে বিকাশ ভবনে নারী ও শিশু কল্যাণ দপ্তরের সেখানে অগ্নিমিত্রা পল গতকাল দায়িত্ব পেয়েছেন। আজই দপ্তরে গিয়ে তিনি তার দায়িত্ব বুঝে নিলেন। বার্তা শুধু ইভ টিজার, শ্লীলতাহানি
তৃণমূলে ঝান্ডা হাতে বলে আমি ভয় দেখাতে পারবো, ধর্ষণ করতে পারবো। আশা করি আপনারা মেসেজটা পেয়ে গেছেন, আপনারা যেখানেই যারা রয়েছেন। দুর্নীতিগ্রস্ত মানুষ যারা আমাদের দামোদর নদীর মতো নদীগুলোকে শেষ করে দিয়েছেন বালি চুরি করে, যারা কয়লা, পাথর, সরকারের সম্পত্তি, বাংলার মানুষের সম্পত্তি, সেগুলো পরিবেশকে নষ্ট করেছে। লিগ্যাল কাজ ছাড়া কোনো কাজ আমরা করতে দেব না, এবং যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই। সতর্ক হয়ে যান। তৃণমূল বা অন্য দল করতেন, আজকে বিজেপির ঝান্ডা নিয়ে ভাবছেন আপনি বিরাট বিজেপির সমর্থক বা কার্যকর্তার, আপনি এইসব কাজগুলো দেখবেন। বিজেপির সমর্থকদেরও বলবো, আর যারা সেজে আছেন বিজেপির সমর্থক হিসেবে তাদেরও বলবো, জিরো টলারেন্স টু করাপশন। আর দায়িত্ব নিয়ে হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার, দাবি করলেন 7 দিনের মধ্যে দুর্নীতিমুক্ত করবেন খাদ্য দপ্তর। একটা সপ্তাহ টাইম যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে আগে তাদের ব্যবস্থা করতে হবে। যতদিন এই দপ্তরে থাকবো রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। আপনার জুন মাস থেকে উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য পাবেন। যে কাটমানি এখনো যাচ্ছে সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ হবে। যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে, এটা যথেষ্ট হয়েছে। আমি এটা করতে দেবো না। আমার পলিটিক্সের চাপ আর কিছু নেই, কোনো দুর্নীতি আমি করতে দেবো না খাদ্য দপ্তরে, এইটুকু আমি বলে দেবো। ব্রেকিং নিউজ, পুরো নিয়োগ দুর্নীতিতে ইডি হেফাজতে সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, গতকালই গ্রেপ্তার করা হয়েছে সুজিত বসুকে, কি আপডেট রয়েছে আমাদের কাছে? রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে পৌর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই ক্ষেত্রে তাকে ইডি হেফাজতের আবেদন জানানো ছিল আদালতে পেশ করার পরবর্তী ক্ষেত্রে। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে 10 দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল আদালতে, পেনশন আদালতে। সেক্ষেত্রে ইডির পক্ষ থেকে সমস্ত কিছু শোনার পক্ষ থেকে বিচারক 10 দিনের ইডি হেফাজতের আবেদন দিয়েছে। 25/5/2026 পরবর্তী ডেট, এমনটাই বলা হচ্ছে। কারণ পৌর নিয়োগ যে দুর্নীতি মামলায়, সেক্ষেত্রে যখন আজকে তাকে আদালতে পেশ করা হয়, সেখানে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে কিন্তু এজলাসে আনা হয়েছিল এবং জিজ্ঞাসা করা হয়। মূলত ইডির পক্ষ থেকে দাবি করা হয় 10 দিনের ইডি হেফাজত প্রয়োজন, তার কারণ তাকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন এই তদন্ত মামলা এগোনোর ক্ষেত্রে। বেশ কিছু যে ক্যান্ডিডেট লিস্টের কথা বলা হচ্ছে, মূল অভিযুক্ত অনিল সিং, তিনি কিন্তু তার থেকে তথ্য পাওয়া গিয়েছিল এবং একাধিক ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছিল। এবং তিনি যদিও বর্তমানে বিধায়ক না থাকলেও তিনি এখনো প্রভাবশালী নেতা, এমনটাই জানানো হয়। জামিন পেলে কিন্তু এই এভিডেন্স তিনি নষ্ট করতে পারে, ইডির আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু সুজিত বসুর আইনজীবীর পক্ষ থেকে বারবার জামিনের আবেদন করা হয়েছিল। শেষমেশ সর্বকিছু হওয়ার পরে বিচারক নির্দেশ দেন আগামী 10 দিন পুলিশ ইডি হেফাজতের নির্দেশ দেন। 25/6/2026 পর্যন্ত ইডি হেফাজত সুজিত বসুর। কারণ পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করার পরে আদালতে পেশ করার পরবর্তী ক্ষেত্রে বিচারকের পক্ষ থেকে আজকে নির্দেশ দেয় 10 দিনের ইডি হেফাজত। গতকালই তাকে গ্রেপ্তার করা হয়েছিল, দীর্ঘ জেরা, এবং তারপরে তাকে গ্রেপ্তার, কেন গ্রেপ্তার না তার বয়ানে অসঙ্গতি, 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার ইডি হেফাজত 21 তারিখ পর্যন্ত, তার ইডি হেফাজত মেডিকেল পরীক্ষার পর আজ আদালতে পেশ করা হয় এবং তারপর ইডি হেফাজত সুজিত বসুর। 2022 সালে এই পুরো নিয়োগ দুর্নীতির সামনে এসেছিল। এরপর ইডির তল্লাশি চলে 2024 সালে।